প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। কেমন আছেন? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জাতীয় নির্বাচন ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি। জন্মাষ্টমীর উৎসবে তিন বাহিনীর প্রধানেরা ধর্ম, জাতি, বর্ণে ভেদাভেদ থাকবে না এই দেশে। এনসিপির আলোচনা সভা, নির্বাচন হলে আগে গণপরিষদ হতে হবে, আর বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের অপেক্ষা জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে। দৈনিক সমকাল, জুলাই সনদের খসড়া চূড়ান্ত, আদালতে প্রশ্ন তোলা যাবে না। দৈনিক যুগান্তর, রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের সমন্বিত খসড়া কোনো আদালতে প্রশ্ন নয়, নিজের নয় জনগণের ইচ্ছে দায়িত্ব নিয়েছি ডক্টর ইউনূস। কালের কণ্ঠ শিরোনাম, জুলাই সনদের খসড়ায় ৮ দফা অঙ্গীকার। রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে আগ্রহী বাংলাদেশ। সালাউদ্দিন আহমদ বললেন, নির্বাচন নিয়ে যারা সংখ্যা প্রকাশ করছে তারা গণতন্ত্রের শত্রু। বাংলাদেশ প্রতিদিন, বিএনপির আপত্তি 10 প্রস্তাবে, পিআর নিয়ে তীব্র বিরোধ, কোনোভাবেই মানা সম্ভব নয় বিএনপি বলেছে, আর আন্দোলনে আদায় করা হবে জামায়াত বলেছে। মানবজমিনের শিরোনাম, চালের বাজারে সিন্ডিকেট, শুল্ক কমানোর পর দাম বেড়েছে ভারতে। আমাদের সময়, গ্রহণযোগ্য নির্বাচনে নানা সমীকরণ, সব দলের অঙ্গীকারনামা চেয়েছে ঐক্যমত্য কমিশন। কালবেলার শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির কৌশল খুঁজছে কমিশন। আমার দেশ, সিরিয়াল কিলার জিয়াউলের শিকার 1030 জন। সম্প্রীতির বাংলাদেশে জাতি ধর্মে ভেদাভেদ থাকবে না, জন্মাষ্টমীর অনুষ্ঠানে সেনাপ্রধান। দৈনিক সময়ের আলো, জুলাই সনদ বাস্তবায়নে 8 দফা অঙ্গীকারনামা। ইনকিলাবের শিরোনাম, আলাস্কায় কূটনৈতিক জয় রাশিয়ার। দৈনিক দিনকাল, স্বৈরাচারী শাসনে 10-15 বছর অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সকল ধর্মের সৌহার্দ্য ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি দৃঢ় অঙ্গীকারবদ্ধ। দৈনিক করতোয়া, রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলো জুলাই সনদের খসড়া। রূপালী বাংলাদেশ, শিক্ষকরা জুচ্চুরির ওস্তাদ, ব্যবসাপ্রিয় শিক্ষক মুজাহিদুল। আলোকিত বাংলাদেশ, রাজনীতিতে নির্বাচনী উত্তাপ, রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ। রওনাক হোসেন, আপনি নিশ্চয়ই শিরোনাম শুনলেন। সব কিছুর কেন্দ্রবিন্দু এখন রাজনীতির উত্তাপ নিয়ে। জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে, বিএনপির আপত্তি 10 প্রস্তাবে এবং বিশেষ করে পিআর নিয়ে আপত্তি। জামায়াত নেতা বলেছেন আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে, নির্বাচন হলে আগে গণপরিষদ হতে হবে। আবার এনসিপির নেতারা আরও বলেছেন, যেটা সরকারকে লন্ডনে বিক্রি করা হয়েছে, লন্ডনে সেজদা দিয়ে নির্বাচনে ওহি এনেছেন প্রধান উপদেষ্টা। মানে এই যে কথামালার লড়াই, কথামালার বাহাস, কি দাঁড়ালো, কি হচ্ছে? আসলে সবচেয়ে যেটা ক্ষতিকর হচ্ছে যে রাজনৈতিক সংলাপের বা রাজনৈতিক আলাপচারিতার যে একটা শিষ্টাচার বলে কথা আছে, এই শিষ্টাচারটা কিন্তু একেবারেই নিঃশেষ হয়ে যাচ্ছে। মানে আপনি কি বলতে চাচ্ছেন কে কার বিরুদ্ধে বলছে? কে কার বিরুদ্ধে বলছে? বিরুদ্ধে তো বলবে, কিন্তু বিরুদ্ধে বলার যেই ভাষা, শালীনতা, সেটা কিন্তু আর নাই। রাজনৈতিক মানে সহনশীলতা, সেটাও নাই। মানে সম্পূর্ণভাবে একটা চরম অরাজকতার ভিতর দিয়ে যাচ্ছে। আসলে দেখেন, এনসিপি কি বললো না বললো তাতে কার কি এসে যায়? না, আসে যায় তো, যেত, এখন আর যায় না। মাননীয় প্রধান উপদেষ্টাই বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টাই একমাত্র ব্যক্তি যিনি এই ছেলেগুলোর মাথা খেয়েছেন। তাই কি? হ্যাঁ, এবং এই দেশের চরম সর্বনাশ করেছেন। এত বড় গণ অভ্যুত্থান করেছে তারা, তো এটা তো একা তো না। আপনি কি করে বাদ দেন? যে লিস্ট আছে, আপনি সেই লিস্টে দেখেন যে ছাত্র কতজন, সাধারণ জনগণ কতজন, খেটে খাওয়া মানুষ কতজন, শিশু কতজন। খালি তো মুখে মুখে বললেই হবে না। এই যে একটা মানে ভুল জিনিসকে প্রচার করা এবং সেটাকে
তাদের তো অবদান অস্বীকার করার কোনো উপায় না, না। আপনি অস্বীকার করতে পারবেন না না, কোনো উপায় নাই, আমি তো বলছি যে কোনো উপায় নাই, কিন্তু তাই বলে তারা একমাত্র স্টেক হোল্ডার না। আচ্ছা, এখানে এই প্রশ্নটা উঠতে পারে। হ্যাঁ, এখানে 1 বছর 1.5 বছর 2 বছরের বাচ্চাকে কোলে নিয়ে রাস্তায় নেমে এসছে সাধারণ পাবলিক, তা আপনি কি তাদেরকে ইগনোর করবেন? তারা তো জানে যে এত বড় একটা ঘটনা, বিপদ হতে পারে, যে কোনো কিছু করতে পারে। তো সুতরাং আসলে এখানে আমরা যেটা দেখি যে এই দলগুলোকে, যেই দলগুলোর নির্বাচনে জামানত রক্ষা করা মুশকিল হবে এবং বড়জোর কয়েকটা সিট পাবে, আচ্ছা, তারা এখন উঠে পড়ে লেগেছে কি করে নির্বাচনটা ঠেকানো যায়। আচ্ছা, এবং শুধু নির্বাচন ঠেকানো না, এখানে পাশাপাশি বিএনপি ঠেকাও। কিন্তু এটা বুঝতে হবে যে 17টা বছর বিএনপি যে অত্যাচার মানে সহ্য করেছে, সেটা কি এনসিপি কেউ করেছে? না, কাজী রানুক হাসান, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, যে ঠিক আছে, একটা যুগান্তকারী পরিবর্তন ঘটলো দেশের এবং আমরা একটা সম্ভাবনার বাংলাদেশে দেখে এগিয়ে যাচ্ছি, তো 1 বছরের মধ্যে কি এমন ঘটলো যে আমরা এখন কেউ কারো প্রায় মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল? সবচেয়ে বড় ভাগাভাগি তো বটেই। শোনেন, একটা জিনিস হলো, যখন আপনার সুযোগ না থাকে তখন আপনি খুব ভালো, সুযোগ পেলে আপনি কতটা ভালো তখন সেটা বোঝা যায়। এই যে প্রলম্বিত করা, এই সংস্কার এগুলো হলো সব ফালতু কথা, অল রাবিশ। না, কিছু কিছু বিষয় তো পরিবর্তন হওয়া দরকার না? অবশ্যই দরকার, কিন্তু এই সংস্কারের নামে আপনি কালক্ষেপণ করবেন। মানে এইটা বিষয়টা এরকম যে প্রশ্নটা ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ, মানে আমি কার জন্য কত দূর অপেক্ষা করব সেটাই হচ্ছে বিষয়। তো আপনি দেখেন যে যদি আজকে থেকে 6 মাস আগে ইলেকশনটা হয়ে যেত, কথা বলছি, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। কে আসবে? কিন্তু প্রধান উপদেষ্টাও তো এখন ভাবে বলছেন যে সংস্কার এবং বিচার যদি না করা যায় তাহলে আবারও এই ফেসিবাদ মাথাচাড়া দেবে। ওনাকে যদি আরো 50 বছর দেওয়া হয়, আচ্ছা, উনি কি সংস্কার আর বিচার করতে পারবেন? আচ্ছা, এই আলোচনাগুলো তো আসলে এই ছোট্ট অনুষ্ঠানে খুব সম্ভব নয়। আমি জানি, একটু অন্যরকম আলোচনা আপনার সাথে করি, আর তারপরে আরো আলোচনায় চলে যাব। একটু জীবনের কথা বলি। আজকে একটি বিশেষ দিন কেন বলছি আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে আমাদের কিংবদন্তি তুল্য, জীবন্ত কিংবদন্তি তুল্য চিত্রনায়িকা শবনম, কেন আলোচনা করছি যে ভারী আলোচনার মধ্যে আলোচনাটা আসা ভালো। আজকে তিনি 80তম জন্মদিন, 80 বছরে তিনি পা দিলেন। এবং নিশ্চয়ই আপনি খেয়াল করবেন যে উপমহাদেশে, বিশেষ করে পাকিস্তানের উর্দু সিনেমা বা আমাদের বাংলা সিনেমা এবং পাঞ্জাবি সিনেমা সব কিছু মিলে 200টির অধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। এবং একসময় একছত্র আধিপত্য ছিল তার, এবং তাকে আমরা অনেক সময় বলি রূপনগরের রাজকন্যা। আজকে চ্যানেল আইতে আমাদের বিশ্ব সাংবাদিক আব্দুর রহমানের উপস্থাপনায় এবং পরিচালনায় একটি অনুষ্ঠান হবে, রাত 8:30টায় সম্ভবত প্রচার হবে চ্যানেল আইতে, রূপনগরের রাজকন্যা। এই রূপনগরের রাজকন্যা নিয়ে তো আপনারও বোধহয় অনেক স্মৃতি আছে নাকি? স্মৃতি তো আছে, এবং আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যেটা আমি বলবো, সারা পৃথিবীতে এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও যারা শিল্পী, যারা সংস্কৃতির সাথে সম্পৃক্ত, তাদের সবাইকে একটি আলাদা মূল্যায়ন করা হয়। কিন্তু শবনম, আমি ওনার বাসায় দীর্ঘদিন গেছি, নিয়মিত গেছি। আমারও সাংবাদিকতা জীবনের ওই অভিজ্ঞতাটা অর্জন করার সুযোগ হয়েছে। ওনার সাথে ওনার হাজব্যান্ড সহ কথা বলেছি, গল্প করেছি। ওনার মতন এত মানে নির্মোহ এবং নিরহংকার লোক খুব কম হয়। উনি এত বড় মাপের একজন নায়িকা, কিন্তু সেটা কোনো বহিঃপ্রকাশ আপনি খেয়াল করবেন যে উনি শেষ ছবি ছিল তার আম্মাজান। এই সিনেমাটার পরে প্রায় 26 বছর তিনি আর কোনো সিনেমায় অভিনয় করেন নাই এবং কোনো প্রচার মধ্যেও কথা বলেন নাই। এবং এই প্রথম আজকে চ্যানেল আইতে যে সাক্ষাৎকারটি হবে, 26 বছর পর আমাদের মানে দর্শক ভক্ত তারা সবাই শবনমকে আজকে চ্যানেল আইতে দেখতে পারবে। আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি খুবই ভালো। এর ভেতরে আমার সাথে
আমি ভুলে গেলাম, আমার সাথে দেখা হয়েছিল, কিন্তু ওনার মানে বাহ্যিক চেহারাটা বদলে গেছে। আচ্ছা, উনি একটু এখন মোটা হয়ে গেছেন, একটু বয়স তো কাউকে ক্ষমা করে না। আর যেটা হলো যে উনি একটু হিজাব টিজাব পরে মানে একটু ধার্মিক হয়ে গেছে। আজকে তাকে নিশ্চয়ই আমরা অন্য রূপে পাবো। প্রিয় দর্শক, রূপনগরের রাজকন্যা এই শিরোনামে আব্দুর রহমানের উপস্থাপনায় আজকে রাতে 8:30টার দিকে চ্যানেল আইতে একটি বিশেষ অনুষ্ঠান আছে শবনমকে ঘিরে, আপনারা নিশ্চয়ই দেখবেন। আলোচনায় আসি। জি, পুলিশকে নিয়ে অনেক কথা বলা হয়, পুলিশ এটা পারছে না, ঘুরে দাঁড়াতে পারছে না, মনোবল ফিরে পাচ্ছে না। আজকে একটি শিরোনাম আছে কালের খণ্ডে, ঘুরে দাঁড়াচ্ছে পুলিশ, ফিরছে মনোবল। আদৌ কি দেখছেন আপনি তাই? এটা হচ্ছে কি, এটা একটা কথা বলে না যে টাইম ইজ দ্য বেস্ট হিলার, রাইট। তো সেভাবে পুলিশের যে মনোবল ভেঙে গেছিল, তাদের যে কাজ করার স্পৃহা নষ্ট হয়ে গেছিল, এই জিনিসগুলো আবার আস্তে আস্তে সময়ের কারণে কিন্তু পরিবর্তন হচ্ছে। তাদের নিজেদের স্বার্থেই তারা পরিবর্তন করছে, কারণ তারা জানে যে বসে থাকলে তো তাদের জীবন চলবে না, তাদেরকে ফিরে আসতে হবে, তাদের নিজের কাজে ফিরে আসতে হবে। আসলে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, আজকে যদি এটা কোনো নির্বাচিত সরকার হতো, যে সরকারই হোক, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, যেই সরকারই হোক না কেন, নির্বাচিত সরকার হলে পরে তাদের প্রতি যেই কমিটমেন্টটা থাকে, এই সরকারের প্রতি সেই কমিটমেন্টটা থাকবে না পুলিশের। কারণ হলো পুলিশ জানে যে এই সরকার বেশি দিন থাকবে না, সুতরাং আমরা এখন কোনো বড় অ্যাকশনে যাব, আমাকে তো ডিফেন্ড করার থাকবে না কেউ। একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে রামনাথ হাসান কোচিং সেন্টার একটা অন্য রকমের জায়গা, সেখানে শিক্ষার্থীদের পড়াশোনা করানো হয়। রাজশাহীতে অনেক অস্ত্র উদ্ধার হলো এবং সেটা কোচিং সেন্টার থেকে। এটা কি বার্তা দেয়? আমাদের মুশকিল হলো কি যে আমরা সেই জায়গাগুলোকে ব্যবহার করি যেখানে বিশ্বাসের জায়গা, এবং ব্যবহার করে সেই জায়গাগুলোকে কলুষিত করি। কিন্তু একটি ঘটনা দিয়ে এখন সবাই চিন্তা করবে কোচিং সেন্টার, ওরে বাবা, এটা ভয়ঙ্কর। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক, কিন্তু এটা ঘটে যাচ্ছে। একেবারে 1 মিনিট না, একে ছোট্ট করে জানতে চাই, অসমাপ্ত ডায়েরি বঙ্গবন্ধুর। হ্যাঁ, আবার শুনতে পাচ্ছি যে এইটা নাকি তার লেখা না, একজনকে ডিআইজি জাভেদ পাটোয়ারি লিখেছেন। এটা কি ভাই? এটা এখন জাভেদ পাটোয়ারির কথা শুনলাম, তার আগে শুনেছি যে এটা নজরুল ইসলাম খান এডিট করেছেন, তার আগে শুনেছি এটা বেবি মদুদ এডিট করেছেন। এখন ইতিহাস কি এইভাবে বিকৃত হবে? এইভাবে যদি ইতিহাস বিকৃত করা হয়, এবং কালকে কিন্তু এনসিপির কেউ বলতে পারে যে এটা আমি করেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।